योगानन्द प्रेमानन्द शान्ये बय्ये च पार्षदाः रामकृष्ण गत प्राणा सर्वांस्तान् প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 511। গিরিশচন্দ্র ঘোষ। শ্রীযুত অক্ষয় কুমার সেন রচিত রামকৃষ্ণ পুঁথিতে 456 থেকে 57 পৃষ্ঠা শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, কালীর মন্দিরে আমি আপনার মনে উপবিষ্ট হেনকালে দেখি নিরখিয়া আইল মূরতি এক নাচিয়া নাচিয়া। কিবা সে যখন আমি জিজ্ঞাসিনু তাই কহিল, ভৈরব মুই আইনু হেথায়। কিবা প্রয়োজন তারে পুছিলে আবার উত্তর করিল, কার্য করিব তোমার। গিরিশ আমার কাছে আসিবার পর দেখিনু ভৈরব সেই তাহার ভিতর। গিরিশকে ভৈরব রূপে দেখার উল্লেখ লীলা প্রসঙ্গেও প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ 43 পৃষ্ঠায় আছে। পরমহংসদেব দক্ষিণেশ্বরে কালীমাতার মন্দিরে ভাব সমাধিতে একদিন তাহাকে ঐরূপ দেখিয়াছিলেন। শ্রীযুত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বঙ্গ সমাজে প্রধানত মহাকবি, নাট্যকার ও নট বলিয়াই প্রসিদ্ধ, কিন্তু শ্রীরামকৃষ্ণ সঙ্গে তিনি একনিষ্ঠ ভক্তি ও ঠাকুরের অহেতুকী কৃপার অপূর্ব নিদর্শন। শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করিয়া গিরিশ জীবন যেমন মহিমমণ্ডিত হইয়াছিল, গিরিশকে অবলম্বন করিয়া শ্রীরামকৃষ্ণের লীলাও তেমনি জীব কল্যাণে অপূর্ব স্ফূর্তি লাভ করিয়াছিল। গিরিশের জীবন বুঝিতে গেলে যেমন শ্রীরামকৃষ্ণকে বাদ দেওয়া চলে না, শ্রীরামকৃষ্ণের লীলা বুঝিতে গেলেও গিরিশের জীবন তেমনই অপরিহার্য। 1844 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি সোমবার, 1250 বঙ্গাব্দের 15 ফাল্গুন গিরিশের জন্ম হয়। তাহার পিতা নীলকমল ঘোষ কলকাতায় 13 নং বসুপাড়া লেনে বাস করিতেন। গিরিশের প্রপিতামহ রামলোচন ঘোষ ওই বাটিটি ক্রয় করিয়া কলকাতায় স্থায়ীভাবে বাস করিতে আরম্ভ করেন। এই গৃহেই গিরিশের জন্ম হয়। নীলকমল সওদাগরি অফিসে বুক কিপারের হিসাব রক্ষকের কার্য করিতেন। ওই কার্যে তিনি বিশেষ বুদ্ধিমত্তা প্রকাশ করিয়া সাহেবদের বিশ্বাসভাজন হইয়াছিলেন। সমসাময়িক দৃষ্টিতে তাহার উপার্জন মন্দ ছিল না। সাংসারিক বিচক্ষণতা, উদারতা, পরোপকার ও অন্যান্য সদ্গুণের জন্য তিনি প্রতিবেশীদের শ্রদ্ধা ও বিশ্বাসের অধিকারী হইয়াছিলেন। বৈষ্ণবকুল ও সম্ভূতা ভক্তিমতী জননী রায়মণিও অন্যান্য অশেষ গুণের সহিত বংশ পরম্পরায় ধর্মভাব পাইয়াছিলেন। তিনি ঠাকুর দেবতার কথা শুনিতে ও স্তব পাঠ করিতে ভালোবাসিতেন এবং বৈষ্ণব ভিখারি বাড়িতে আসিলে পয়সা দিয়া গান শুনিতেন। গিরিশের মাতুল নবীনকৃষ্ণ ভাবপ্রবণ, বিদ্যানুরাগী ও অধ্যয়নশীল ছিলেন এবং তর্কে ছিল তাহার অপূর্ব ক্ষমতা। জ্যেষ্ঠ তাত রামনারায়ণের অমায়িকতা ও আমোদপ্রিয়তা পাড়ায় সুবিদিত থাকিলেও তিনি সুরাসক্ত ছিলেন। গিরিশ উত্তরাধিকার সূত্রে এই সকলের গুণাগুণই লাভ করিয়াছিলেন। খুল্ল পিতামহীর প্রভাবও তাহার উপর অনেকখানি পতিত হইয়াছিল। পিতামহীর বর্ণনাভঙ্গিতে রামায়ণ, মহাভারত ও পুরাণের গল্প
গিরিশের নিকট জীবন্ত হইয়া উঠিত। এবার শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগ করিয়া মথুরা গমনের চিত্রটি বৃদ্ধা এমন প্রাণস্পর্শী ভাষায় প্রকাশ করিয়া তুলিয়াছিলেন যে গোপ গোপীদের নয়নজল, প্রকৃতির মৌন কাতরতা এবং মা যশোদার ক্ষিপ্তপ্রায় হাহাকার উপেক্ষা করিয়া অক্রূর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন হইতে লইয়া গেলেন শুনিয়া কাতর কণ্ঠে বালক গিরিশ জিজ্ঞাসা করিলেন, শ্রীকৃষ্ণ কি আবার এলেন? পিতামহী বলিলেন, না। আবার প্রশ্ন হইল, আর এলেন না? না। তৃতীয়বারও অনুরূপ প্রশ্ন করিয়া এবং উত্তর পাইয়া কাতর হৃদয়ে বালক অন্যত্র চলিয়া গেলেন। সে দারুণ বিরহ ব্যথা দূর হইতে 3 দিন লাগিয়াছিল। কোমল হৃদয় বালক সেই 3 দিন আর গল্প শুনিতে আসে নাই। গিরিশ ছিলেন রায়মণির অষ্টম গর্ভের সন্তান। তাই পাছে মায়ের দৃষ্টিতে পড়িয়া সন্তানের অমঙ্গল হয়, এই ভয়ে জননী গিরিশকে কোনো রূপ আদর করিতেন না। তবে জননী স্নেহে তিনি যতটুকু বঞ্চিত ছিলেন, পিতার আদর ততটুকু অধিক পাইতেন। অতঃপর একটি ঘটনায় গিরিশ বুঝিতে পারিলেন যে তাহারই মঙ্গল কামনায় এই অপূর্ব ত্যাগ স্বীকার করিয়াছেন। একদিন গাল ও গলা ফুলিয়া বালক গিরিশ জ্বরে অজ্ঞান প্রায় হইয়া পড়িয়া আছেন। সেই সময় রায়মণি নীলকমলবাবুকে ব্যাকুলভাবে বলিলেন, তুমি যেমন করে পারো বাঁচাও। অকস্মাৎ স্নেহের আতিশয্য দেখিয়া নীলকমল কারণ জিজ্ঞাসা করিলে রায়মণি বলিলেন, আমি রাক্ষসী এক সন্তান খেয়েছি, পাছে আমার দৃষ্টিতে কোনো অমঙ্গল হয়, তাই আমি একে কাছে আসতে দিতুম না। আমার হেলায় কত কষ্ট পেয়েছে, আমার বুক ফেটে যাচ্ছে। ইতঃপূর্বে 22 বৎসর বয়সে গিরিশের জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু হইয়াছিল। জননীর পূর্ণ স্নেহে বঞ্চিত থাকার আর একটি কারণও ছিল। পুত্র প্রসবের পর রায়মণি সূতিকা রোগে শয্যাশায়িনী হন এবং মাতৃস্তনে বঞ্চিত গিরিশ এক বাগদি মেয়ের স্তন্যপানে বাধ্য হন। জননী অতঃপর দীর্ঘদিন ধরাধামে ছিলেন না। গিরিশের 10 বৎসর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। গিরিশের বাল্যজীবনের শিক্ষা দীক্ষা সাধারণ গতিতেই অগ্রসর হইতেছিল। বিশেষ এই যে পিতার আদরের দুলাল গিরিশ বয়োবৃদ্ধির সঙ্গেই বড় আবদারে হইয়া উঠিতেছিলেন। যেখানে বাধা পাইতেন সেইখানেই তাহার অশান্ত ভাব দ্বিগুণ শক্তিতে আত্মপ্রকাশ করিত। যুজুর ভয় দেখাইলে তিনি যুজুর সহিত সাক্ষাৎ করিতে অগ্রসর হইতেন। পুত্রের এই প্রকৃতির পরিচয় পাইয়া পিতা সম্ভব ক্ষেত্রে মোটেই বাধা দিতেন না। গৃহদেবতা শ্রীধরকে নিবেদন করিবেন মনে করিয়া জ্যাঠাইমা বাগানের প্রথম শশাটি কুটো বাঁধা করিয়া রাখিয়াছেন। গিরিশের উহা খাইবার ইচ্ছা হইল, তাই পিতার বাড়ি ফিরিবার পূর্বে কান্না শুরু করিলেন। তেষ্টা পেয়েছে, জল খাবার তেষ্টা নয়, বা বাজারের শশা খাবার তেষ্টা নয়, খিড়কির বাগানের শশা খাবার চেষ্টা। বাবার আদেশে শশা গিরিশের হাতে আসিল। জ্যাঠাইমা দেবরকে বারণ করিলে নীলকমল উত্তর দিলেন, বালক যার জন্য এত করে কাঁদছে শ্রীধর কি তা তৃপ্তি করে খাবেন? হাতে খড়ি হইবার পর গিরিশ বিদ্যালয়ে গেলেন, কিন্তু প্রকৃতিচালিত পুত্রকে স্নেহপ্রবণ পিতা ক্রমে এক বিদ্যালয় হইতে অন্য বিদ্যালয়ে সরাইতে থাকায় পুত্রের বিদ্যাভ্যাস অতি মন্থর গতিতে চলিতে লাগিল। তবে সৌভাগ্যের বিষয় এই যে বিদ্যালয়ের পাঠ্যাভ্যাসকালেই তাহার সাহিত্য প্রীতি উদ্বুদ্ধ হইয়াছিল। কবি ঈশ্বরচন্দ্রের নাম শুনিয়া তিনি কবিতা রচনায় মন দিয়াছিলেন এবং গুপ্ত কবির সংবাদ প্রভাকরের গ্রাহক হইয়াছিলেন।
হাপ আঁকড়াই, কথকতা, রামায়ণ গান ইত্যাদির প্রতি তাহার একটি স্বাভাবিক আকর্ষণ ছিল। কবি কঙ্কন চণ্ডী, অন্নদামঙ্গল, পুরাণ ইত্যাদি গ্রন্থ তিনি বাড়িতে বসিয়া পড়িতেন। মোটের ওপর বলা যাইতে পারে যে তিনি এই সময়ে হিন্দুর জীবন ও ধর্মভাবের সহিত ক্রমেই সুপরিচিত হইতেছিলেন। কিন্তু মনে হয় যে ইহাতে তাহার কবি কল্পনার পরিপুষ্টি ঘটিলেও তিনি ইহার আধ্যাত্মিক আহ্বানে আত্মবিসর্জন দিতে কখনো প্রস্তুত ছিলেন না। ভাবী জীবনের জন্য গিরিশ যখন এই রূপে গড়িয়া উঠিতেছেন, তখন তাহার 14 বৎসর বয়ঃক্রমকালে পিতা নীলকমল অকস্মাৎ পরলোক গমন করিলেন। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে গিরিশ তখন স্বাধীন। পিতার দূরদৃষ্টির ফলে এবং জ্যেষ্ঠা ভগিনী কৃষ্ণকিশোরীর যত্নে বিষয় সম্পত্তি রক্ষা পাইলেও গিরিশকে রক্ষা করা ভগিনীর সাধ্যায়ত্ত ছিল না। ভ্রাতার অবস্থা দেখিয়া বুদ্ধিমতী কৃষ্ণকিশোরী পিতৃবিয়োগের 1 বৎসর পর নবীনচন্দ্র সরকারের কন্যা শ্রীমতী প্রমোদিনীর সহিত তাহার পরিণয় ঘটাইলেন। নবীনবাবু গিরিশের পিতৃবন্ধু এবং বিচক্ষণ ভদ্র সন্তান। তিনি অ্যাটকিনসন টিলটন কোম্পানির বুক কিপার ছিলেন। দিদি ভাবিলেন ইহার সাহায্যে গিরিশকে শাসনে রাখিতে পারিবেন। ফল কিন্তু বেশি কিছুই হইল না। পিতার মৃত্যুতে গিরিশের বিদ্যালয়ের পাঠ কিছুদিন বন্ধ রহিল। পরে পুনর্বার অধ্যয়ন আরম্ভ হইলে তিনি পূর্বেরই ন্যায় বিদ্যালয় বদলাইতে লাগিলেন। অবশেষে 1862 খ্রিস্টাব্দে পাইকপাড়া সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষা দিয়া অকৃতকার্য হইলেন। বিদ্যালয়ের সহিত সম্বন্ধ এখানেই শেষ হইল। তবে পূর্বাভ্যাস অনুসারে স্বগৃহে সাহিত্য চর্চা চলিতে লাগিল। তখন ইংরেজি শিক্ষার সর্বাধিক আদর। গিরিশ বিবাহের যে যৌতুক পাইয়াছিলেন, উহা বিলাস বসনে ব্যয় না করিয়া সেই অর্থে কতকগুলি উৎকৃষ্ট ইংরেজি গ্রন্থ কিনিলেন এবং মনোনিবেশপূর্বক অধ্যয়ন আরম্ভ করিলেন। গিরিশ যখন যাহা ধরিতেন তাহাতেই ডুবিয়া যাইতেন। ইংরেজি পাঠকালে নিজের গৃহেই অধিক সময় কাটিত। বন্ধুবান্ধবের সহিত গল্পগুজব পর্যন্ত হইত না। এই কালে তিনি বঙ্গভাষারও ব্যুৎপত্তি লাভের জন্য সচেষ্ট ছিলেন এবং গৃহে বসিয়া উৎকৃষ্ট ইংরেজি কবিতার পদ্যে বঙ্গানুবাদ করিতেন। নিজের সংগৃহীত পুস্তকে পরিতৃপ্ত না হইয়া পরে তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য শ্রেণীভুক্ত হইয়াছিলেন। যৌবনোদ্গমে অভিভাবকহীন গিরিশের সাহিত্যচর্চার সঙ্গে সঙ্গে কয়েকটি দোষও বৃদ্ধি পাইল। পানদোষ, স্বেচ্ছাচারিতা ও হঠকারিতা ক্রমেই প্রবল হইয়া সকলের দৃষ্টি আকর্ষণ করিতে লাগিল। ক্রমে তাহাকে অবলম্বন করিয়া একটি বওয়াটে দলের সৃষ্টি হইল। দলপতি গিরিশ কখনো তুবড়িওয়ালা সাপুড়ের সঙ্গে বান খেলিতেছেন, কখনো পাড়ায় আগত ভণ্ড সন্ন্যাসীকে শাস্তি দিতেছেন, কখনো বা লোকাভাবস্থলে মৃতের সৎকারে অগ্রসর হইতেছেন, আবার কখনো চাঁদা সংগ্রহ করিয়া গরিবের চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করিতেছেন। প্রতিবেশীরা যদিও তখন গিরিশ ও তাহার দলের অযাচিত সাহায্যে উপকৃত হইতেন ও উহার প্রত্যাশা রাখিতেন, তথাপি এই উচ্ছৃঙ্খল দলকে তাহারা ভালোবাসিতেন না। জামাতার ভাবগতিক দেখিয়া শ্বশুর নবীনবাবু তাহাকে স্বীয় সওদাগরি অফিসে শিক্ষানবিশ রূপে গ্রহণ করিলেন। এখন হইতে ন্যূনাধিক 15 বর্ষ গিরিশবাবু বিভিন্ন অফিসে চাকরি করিয়াছিলেন। ওম শান্তি শান্তি
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।